সৌজন্যে ZSRM। কারাগার, যেখানে ৬০ ভাগেরও বেশি বন্দী মাদক মামলার আসামি। মাদকের ভয়ঙ্কর থাবা যে দেশ জুড়ে ছড়িয়ে গেছে, কারাগারে থাকা বন্দীর সংখ্যাই তা বুঝিয়ে দিচ্ছে। বিস্ময়ের ব্যাপার, খোদ কারাগারেও ঢুকছে মাদক। শুধুই কি মাদক, কারাগারে প্রেম বিয়ের ঘটনাও ঘটে। আবার কারাগারে থেকেই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে কেউ কেউ। মাঝে মাঝে কারাগারের ভেতরে ঘটে যাওয়া কিছু ঘটনার খবর বাইরে আসে, কিন্তু বেশিরভাগ ঘটনাই থেকে যায় অজানা। এজন্য এক অন্ধকার জগৎ। কারাগারের ভেতরে বাইরে ঘটে যাওয়া এমন কিছু কর্মকাণ্ডের আদ্যপান্ত নিয়ে এ সপ্তাহের অনুসন্ধান ও সমাধানে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইমরান হোসেন সুমন। ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ। প্রতিদিন সকালে এখানে এমন সারি সারি প্রিজন ভ্যান এসে জড়ো হয়। প্রিজন ভ্যানগুলো সবেমাত্র এসেছে কারাগার থেকে। এর মধ্যে যারা ছিলেন তারা সবাই কারাগারে থাকা বিভিন্ন মামলায় বন্দী। আদালত প্রাঙ্গণে মামলার ধার্য তারিখে তাদের আসতেই হয়। তাদের এ আগমন অনেকদিন পরপর হওয়ায় দেখা মিলে প্রিয়জন, স্বজন আর সহকর্মীদের সঙ্গেও। প্রিজন ভ্যান থেকে নামার পর বন্দীদের সঙ্গে প্রিয়জনদের কুশল বিনিময় হয়। আইনজীবীরাও কথা বলেন, প্রয়োজনীয় তথ্য আদান প্রদানও চলে। এ সময় ছোটখাটো ব্যাগও দেয়া হয় বন্দীদের। এসব ব্যাগে থাকে খাদ্যদ্রব্য, পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্র। এখান থেকে প্রথমে বন্দীদের নেওয়া হয় হাজতখানায়। সেখানে কিছুক্ষণ রাখা হয় তাদের। হাজতখানার সংশ্লিষ্টরা প্রিয়জনদের দেয়া ব্যাগগুলোর নিরাপত্তা তল্লাশিও করেন এ সময়। এরপর আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগেভাগেই এজলাসে হাজির করতে হয় বন্দীদের। অনেক সময় সব চোখ ফাঁকি দিয়ে এজলাস প্রাঙ্গণেও বন্দীদের খাবার দিয়ে দেন স্বজনেরা। যারা এসব দেন বন্দীদের প্রশ্ন ছিল তাদের কাছে, ব্যাগে কি দেন তারা, কিভাবে দেন, কোনো বাধা পান কিনা তারা। কি কিনছেন? গরু গোস্ত আর একটা চিংড়ি মাছ। টাকা একালে দিলাম 200, আবার এই যে আসামিলে করে গেছে এর দিলাম 300। এখন আবার খাওয়ান দিতাম টাকা। আবার আদালতের বিচারিক কার্যক্রম শেষে যখন বন্দীরা বেরিয়ে যান আদালতের বারান্দা দিয়ে, তখনও কোনো কোনো প্রিয়জন তুলে দেন বিভিন্ন জিনিসপত্র। এসব নিয়ে বন্দীরা আবারও ফিরে আসেন আদালতের হাজতখানায়। সেখানে কিছু সময় কাটে তাদের। বিরিয়ানি দিছে বাইরে 150 টাকা দিছি, আবার এমনিতে নিয়ে 200 টাকা দেওয়া লাগছে। কারে দিছে? পুলিশ কো আলা কি মাগনা নিব? এরপর বিকেলের দিকে সব কটি প্রিজন ভ্যান কারাগারে ছুটে যায় বন্দীদের নিয়ে। এসব কারাগারগুলো ঢাকার মধ্যেই। এর মধ্যে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার, গাজীপুরের কাশিমপুর কারাগার সহ কয়েকটি কারাগারে। আদালত থেকে কারাগারে আসার পর প্রিজন ভ্যান থেকে নামানো হয় বন্দীদের। এরপর কারাগারের সামনে কারারক্ষীরা বন্দীদের নিবিড় তল্লাশি চালান। এ তল্লাশির উদ্দেশ্য হলো, সারাদিন একজন বন্দী আদালতে ছিলেন, সেখানে দেখা হয়েছে অনেকের সঙ্গে। বন্দীরা সঙ্গে করে নিয়ে এসেছেন প্রয়োজনীয় জিনিসপত্র। তবে এর মধ্যে কোনো নিষিদ্ধ জিনিস বা মাদক আছে কিনা, জেল কোডের মধ্যে পড়ে না এমন দ্রব্য ঢুকছে কিনা, সেসব যাচাইয়ের লক্ষ্যেই চলে এ তল্লাশি। আদালত প্রাঙ্গণের মতোই কারাগারের সামনেও প্রতিদিনই স্বজনরা জড়ো হন। উদ্দেশ্য বন্দীর সঙ্গে সাক্ষাৎ। এ সময় বন্দীর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র
নিয়ে আসেন কেউ কেউ। বন্দীদের কাছে এই যে জিনিসপত্র আসে তা কিভাবে পৌঁছানো হয়, সব কিছুই কি তন্ন তন্ন করে খুঁজে ঢাকার কেন্দ্রীয় কারাগার। প্রধান ফটক পেরিয়ে কারাগারের সামনে অনেকগুলো বুথ। এর কোনোটি দর্শনার্থী সাক্ষাতের জন্য, কোনোটি আবার টিকিট কাউন্টার। কোনো বুথ প্রিজনার ক্যাশ বা পিসি নেয়ার জন্য, নগদ অর্থই যেখানে জমা হয় বেশি। এছাড়া ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্রও জমা করতে পারেন বন্দির স্বজনেরা। এখানে জমা দেওয়ার পর নানা ধাপে তল্লাশি শেষে কারাগারের ভিতরে নির্দিষ্ট জায়গায় এসব পণ্য ও জিনিসপত্র পৌঁছায়। সেখান থেকেই বন্দিরা এসব জিনিস সংগ্রহ করেন অথবা সংশ্লিষ্ট সেলে পৌঁছে দেওয়া হয় তা। সাক্ষাৎ প্রার্থীদের মুখোমুখি অনুসন্ধান টিম। তাদের কাছে প্রশ্ন, কিভাবে কি ধরনের জিনিসপত্র দিচ্ছেন তারা। এর মধ্যে কি কোনো নিষিদ্ধ জিনিস মানে মাদক দ্রব্য জাতীয় কিছু দেওয়ার সুযোগ আছে? দিচ্ছি বিস্কিট, শ্যাম্পু, সরিষার তেল, তারপরে আপনার একটা আচার, তারপরে আপনার চা পাতা, চিনি, এগুলো। এগুলো কি বাইরে থেকে আনছেন না এখান থেকে? পিসির থেকে। দেখার সাক্ষাৎ ভালো হতাম, কিন্তু টাকা লাগতো। একজন আসামি ঢোকার পরে আরেকজন আসামি ঢুকে তার 100 টাকা দেওয়া লাগতো। আর খাবার দিয়ে এখানে টিসিতে দেওয়া যায়। বিস্কিট দিছি, আর একটা চানাচুর, আর একটা সাবান। প্রায় দিনই এভাবে ভ্যান, কভার্ড ভ্যান ও নানা বাহনে করে জিনিসপত্র আসে কারাগারের গেটে। শুকনা খাবার দাবারও আছে এ তালিকায়। অনুসন্ধানে বেরিয়ে আসে বন্দীদের খাবার দাবারের জন্য আছেন সরকার নির্ধারিত ঠিকাদার। তারা এসব মালামাল নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা শেষে এসব মালামাল যায় কারাগারে। কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কঠোর যাচাই ছাড়া ভেতরে কোনো জিনিস প্রবেশ করার সুযোগ নেই। নিষিদ্ধ জিনিস তো অনেক দূরের ব্যাপার। এরপরও কি নিষিদ্ধ বস্তুর প্রতি টান কমে? কারণ কেউ তো ছুটবেনি। হাত বাড়ালেই যদি মিলে যায় মাদক, তাহলে মাদক সেবীদের তো পোয়া বারো। হাত বাড়ালেই কি মাদক মেলে কারাগারে? এটা কি বাস্তব নাকি শুধুই কথার কথা? আমাদের অনুসন্ধান এবার সেদিকে। রাজবাড়ী জেলা কারাগার। গত সেপ্টেম্বরে কারাগারের প্রধান ফটকে মাদক কেনাবেচার সময় আশরাফুজ্জামান ওরফে আরিফ নামে একজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে 320 পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ বলছে আশরাফুজ্জামান মাদক ব্যবসায় জড়িত। সে সময় গোয়েন্দা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে পালিয়ে যান একজন কারারক্ষীও। নাম তার শামীম মিয়া। এ দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে। প্রশ্ন উঠছে, মাদক কারবারি আর কারারক্ষীর সঙ্গে যোগসূত্র কিসের? অনুসন্ধানে বেরিয়ে এসেছে অস্ত্র, মাদকসহ বেশ কিছু অভিযোগে আশরাফুজ্জামান ওরফে আরিফের নামে 5টি মামলা রয়েছে। রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা তিনি। একসময় কারাগারে থাকা অবস্থায় কারারক্ষী শামীমের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। কয়েক মাস আগে তিনি জেল থেকে জামিনে মুক্তি পান। কারাগারের সামনে থেকে পালিয়ে যাওয়া কারারক্ষী শামীম মিয়া তার নিজ কর্মস্থলে আর যোগ দিতে পারেননি। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মাদক কারবারে জড়িত কারারক্ষী শামীম। জানতে পারি 2-3 দিন পরে আমরা জানতে পারি যে ওই শামীম বেড়াডাঙ্গাতে অবস্থান করতেছে। সেই সম্পদের ভিত্তিতে আমরা শামীমকে, পলাতক আসামি শামীমকে বেড়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে তাকে বিজ্ঞত প্রদান করি। বর্তমানে সে জেলখানায় আটক আছে এবং মামলা তদন্তাধীন আছে। আমরা এবছরেরই মে মাসের ঘটনা। গাজীপুরের কাশিমপুর কারাগার। কারাবন্দী মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যান এক নারী। ফটকেই কারারক্ষীদের তল্লাশির মুখে পড়েন তিনি। ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে দেখা মেলে ইয়াবার। গুনে দেখা গেল 179 পিস। গ্রেপ্তার করা হয় রানী বেগম নামের ওই নারীকে। 2 মাস আগে মাদক মামলায় কারাগার থেকে ছাড়া পান তিনি। রানী বেগম সেদিন মাদক মামলায় কারাবন্দী তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে এসেছিলেন।
এবারের ঘটনা সিলেট কারাগারের। এবছরের ফেব্রুয়ারিতে সিলেটের আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরেন হাজতি সাব্বির খান। ফটকে তল্লাশির সময় তার মোজার ভেতরে ইয়াবার সন্ধান পায় কারারক্ষীরা। উদ্ধার হয় 18 পিস ইয়াবা। এ ঘটনায় তোলপাড় শুরু হয় কারাগারে। কোথা থেকে ইয়াবা আসলো হাজতির মোজায়? অনুসন্ধানে বেরিয়ে আসে আদালত প্রাঙ্গণ থেকেই এই ইয়াবা সরবরাহ করা হয় তার কাছে। তার নামে মামলা হয় জালালাবাদ থানায়। 6 মামলার আসামি সাব্বির মাদক কারবারিদের মাধ্যমে কারাগারের ভেতরেই ইয়াবার ব্যবসা করছিল বলে অভিযোগ। এই যে কারাগারে এত মাদক মামলার আসামি, তাদের মধ্যে আছে মাদক সেবী, মাদক কারবারি। এদের কারণেই কি তাহলে মাদক সেবন ও কেনাবেচার ঘটনা ধরা পড়ছে কারাগারের ভেতরে বাইরে? আজকে যদি দেখেন আমাদের জেলখানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে জেলখানার আমাদের ক্যাপাসিটি আছে সারা বাংলাদেশে আমাদের 41,000 প্লাস, এবং কিছুদিনের মধ্যে আরো আমাদের 80,000 থেকে 1 লাখ মানে সব সময় আমাদের ডিটেইনি কিংবা হাজতে কিংবা থাকে। আর এর আমরা যদি ফিগারে বলি 60% হলো মাদক ব্যবসায়ী কিংবা মাদকের সাথে জড়িত এরা। কারাগার ঘিরে শুধুই কি মাদকের কারবার? আছে প্রেম, বিয়ে আর অন্তরঙ্গ সময় কাটানোর ঘটনাও। সেই সঙ্গে কেউ আস্ত মোবাইল সেটও গিলে ফেলে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি থেকে ফিরে জানাবো এসব ঘটনার বিস্তারিত। আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে ZSRM। বলছিলাম কারাগারের প্রেম, পরিণয় আর বন্দীদের অন্তরঙ্গ সময় কাটানোর কথা। এসবও কি সম্ভব কারাগারে? বন্দীরা কি চাইলেই কারাগারে মোবাইল নিয়ে ঢুকতে পারেন? কারাবিধি অন্তত সেটি অনুমোদন করে না। বিরতির পর আরেকবার আমন্ত্রণ অনুসন্ধান ও সমাধানে। কাশিমপুর এক কারাগারে বন্দী ছিলেন দেশের আলোচিত হলমার্ক অর্থ কেলেঙ্কারির অন্যতম নেপথ্য নায়ক তুষার। ছিলেন হলমার্কের জেনারেল ম্যানেজার। কারাবিধি ভঙ্গ করে এক নারীর সঙ্গে কয়েক দফায় অন্তরঙ্গ সময় কাটান তিনি। সে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় দেশ জুড়ে, যে ভিডিও ছড়িয়ে পড়ে সবখানে। ভিডিওতে দেখা যায় এক তরুণীকে নিয়ে তুষার আহমেদ কোনো এক কারা কর্মকর্তার কক্ষে ঢুকেন। সেখানে ঘণ্টাখানেক থাকার পর বেরিয়ে যান ওই তরুণী। অনুসন্ধানে বেরিয়ে আসে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে একটি কক্ষে একান্তে সময় কাটানোর সুযোগ পান তারা। গঠন করা হয় তদন্ত কমিটি। কারাগারের কোন কর্মকর্তা কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত সেসব উঠে আসে তদন্তে। ছেলে মেয়ের 2 হাত এক হয় কারাগারেই, যদিও এমন নজির খুব একটা দেখা যায় না। তবে কারাবিধি মেনে বিয়ে হয় কারাগারে। বিভেদ ভুলে জীবন সাজানোর সুযোগ করে দেন আদালত। যদিও ধর্ষণ মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে দেয়া নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি আছে, তারপরও ভিন্ন এই আয়োজন ঘিরে সেদিন ফেনী কারাগার ছিল উৎসব মুখর। এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি সেখানে। কনে পক্ষ বরপক্ষ সবাই উপস্থিত আমরা বিবাহ কার্যক্রম সম্পন্ন করে তাদের সম্মতিতে আমরা আদেশ কার্যকর করেছি। এবার জানাবো কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বিয়ের খবর। লক্ষ্মীপুরের সাবেক পৌর মেয়র আবু তাহেরের বড় ছেলে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি HM বিপ্লবের সঙ্গে বিয়ে হয় সানজিদা খায়েরের। বর কনে মোবাইল ফোনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। যদিও কারাবিধি মেনে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে এই বিয়ের ব্যবস্থা করা হয়। স্বজনদের সঙ্গে কারাগার থেকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ পান বন্দীরা। সরকার এমন সুযোগ করে দেওয়ার পরও বন্দীরা কেন এত লুকোচুরি করে মোবাইল ফোন নিয়ে? এর রহস্য কি? কেন গোপনে কারাগারে মোবাইল ফোন নিয়ে যেতে চান তারা? অনুসন্ধান বলছে বন্দীদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং রাষ্ট্রদ্রোহী মামলায় অভিযুক্ত বন্দীরা ফোনে কথা বলার সুযোগ পান না।
নিরাপত্তার স্বার্থে বন্দীদের প্রতিটি কল রেকর্ড করা হয়। সার্বক্ষণিক কারারক্ষী থাকেন সামনে। এসব কারণেই কি অপরাধী আর মাদক ব্যবসায়ীরা গোপনে মোবাইল নিতে চায় কারাগারে? এই তো জুলাই মাসে কারাগারে ঢোকার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এ বন্দী বুলবুল ইসলামকে তল্লাশি করে গাঁজা, ইয়াবা এবং 5টি মোবাইল ফোন পাওয়া যায়। জেলখানায় মাদকের বিষয়ে যে অভিযোগগুলো এসেছে, দু একটা ঘটনায় কিন্তু অলরেডি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমি যতবারই জেলখানা পরিদর্শনে গিয়েছি আমি এই বিষয়ে আলাদা করে তাদের নির্দেশনা দিয়েছি। আমরা কেউ যদি মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায় জেলখানায়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা শেষে কারাগারে ফিরছিলেন তিনি, যে আদালতের চিত্র আপনারা আগেই দেখেছেন। কিভাবে বন্দীদের হাতে ছোটখাটো ব্যাগ তুলে দেওয়া হয়। শুধু মোবাইলই নয়, লুঙ্গির ভিতর থেকে 25 পিস ইয়াবা, 300 গ্রাম গাঁজাও জব্দ করা হয়। এখন কি শাস্তি হয় এ বন্দীর? কারাবিধি অনুযায়ী নেওয়া হয় ব্যবস্থা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে কারাগারে থেকেই ফোন করে চাঁদা চায় অপরাধীরা। সহযোগীর মোবাইল নম্বরে ফোন করে চাঁদা চাওয়া হয়। কারাগারে বসে যে দীর্ঘদিন ধরে জমজমাট মাদক ব্যবসারও অভিযোগ আছে, উপরের কয়েকটি ঘটনা কি তার প্রমাণ করে না? বন্দীদের কথোপকথনের সূত্র ধরে বেরিয়ে আসে জনৈক মাদক ব্যবসায়ী কারাগার থেকেই মোবাইল ফোনে গাঁজার চালানের অর্ডার দেন। তিনি তার এক সহযোগীকে বলেন এই নম্বরে এক নারীর কাছে 10,000 টাকা পাঠানোর জন্য, টাকা দিলে গাঁজা মিলবে। এভাবে কারাগারে বসেই বাইরের মাদক ব্যবসার নিয়ন্ত্রণ চালান কেউ কেউ। ওখানে জ্যামারও লাগানো রয়েছে জেলখানার ভেতরে, মোবাইল ফোন কাজ করবে না এবং নির্ধারিত রুমে তারা ওই নির্ধারিত সময় শুধু আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারেন, বাকি সব জায়গায় কিন্তু মোবাইল ব্যবহার করা যায় না জেলখানায়। দর্শক, এটিএন নিউজেই আপনারা এক আসামির পেট থেকে মোবাইল সেট উদ্ধারের কথা জেনেছেন, কিন্তু কেন তিনি গিলে ফেলেছিলেন আস্ত একটি নোকিয়া মোবাইল সেট? গত আগস্টে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর একটি সেলে হঠাৎ এক বন্দীর ভীষণ পেটে ব্যথা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে আচমকা চিকিৎসকের চোখ যেন কপালে উঠল। এন্ডোস্কোপিতে দেখা গেল ওই বন্দীর পেটে আস্ত একটা মোবাইল ফোন। এন্ডোস্কোপি করে দেখলাম যে তার মোবাইলটা 2 পার্ট হয়ে আছে, সামনের অংশ এবং পিছনের অংশ আলাদা, এবং ব্যাটারিটা তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায়। আমি যদি পেট না কেটে এটা বের করতে পারি, এটা সে কয়েদি হোক আর যেই হোক, মানুষ হিসেবে তার তো সে আমার কাছে পেশেন্ট হিসেবে এসেছে, তার এটা প্রাপ্য। আমি চিন্তা করলাম যে লেটস ট্রাই, এবং আমি এন্ডোস্কোপির বিশেষ পদ্ধতির মাধ্যমে আমি পুরো মোবাইলটাই বের করে ফেলি। কিভাবে মোবাইল ফোন গেল তার পেটের ভেতর, এ তথ্যের অনুসন্ধানে মেলে অবাক করা তথ্য। রুবেল সর্দার নামের ওই বন্দী একদিন আদালত থেকে কারাগারে যাওয়ার সময় কারাফাটকে ওই মোবাইল ফোনটি গিলে ফেলেন। প্রশ্ন উঠছে, মাদক কারবারের তথ্য গোপন করতেই কি এমন কাণ্ড ঘটান তিনি? কারাগারের তথ্য অনুযায়ী রাজধানী যাত্রাবাড়ি থানার মাদক মামলার আসামি রুবেল সর্দার 2021 সালে 10,000 পিস ইয়াবা সহ যাত্রাবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার দেয়া ঠিকানা অনুযায়ী অনুসন্ধান টিম যায় রাজধানীর ভাটারা থানা এলাকায় আনন্দ হোটেলের ওপরে একটি ভাড়া ফ্ল্যাটে। তার সম্পর্কে বাড়িওয়ালা কি জানতেন? বাইরের লোকজন আসা যাওয়া করে, ফ্যামিলিতে গ্যাঞ্জাম, স্বামী স্ত্রী প্রায়ই ঝগড়া লাগে। তো এক পর্যায়ে এই দিক দিয়ে এটা স্টেশনে করতেছি, ভাড়া দিতেও মনে করেন যে একটু সমস্যা করতেছিল, ঠিক মতো ভাড়া দিত না। এবার অনুসন্ধান টিম যায় তার স্থায়ী ঠিকানা নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার পাংখারচরের গ্রামের বাড়িতে। ছবির মতো সুন্দর এই গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে চলা শান্ত নদীর কিনারে রুবেল সর্দারের বাড়ি। রুবেলের বাবা, মা আর পরিবারের সদস্যরা বলছেন কয়েক বছর আগে চাকরির সন্ধানে ঢাকায় যায় সে। এরপর কিভাবে যে মাদক ব্যবসায় জড়িয়ে গেল সেটা তারা প্রথমে বুঝতে পারেননি।
এরপর এক সময় তারা টের পান ছেলে মাদকের অন্ধকার জগতে মিশে একাকার হয়ে গেছে। দারোগা আসছিল, দারোগা এসে জিজ্ঞাসা করছে আপনার ছেলে কোথায়? আপনার ছেলে কত তো আমরা জানি না, আপনার ছেলে তো কষ্ট দিতে। এই তানার কাছে শুনছি এই ঘটনাগুলো। বলছিলাম যে তুই বলছি কাকু তুমি ভালো হবো না, তো খালি বলছিল যে কাকু তুমি ভালো হবো না। ওই সময় কাইন দিতেছিল, ওই সময় আমার খুব কষ্ট হয়। ও বলছিল যে ভাই আমি আর এগুলো কোনোদিন করবো না। রুবেলের পেট থেকে মোবাইল উদ্ধার হওয়ার পর থানায় কি মামলা করেছিল কারা কর্তৃপক্ষ? কি এমন তথ্য ছিল তার মোবাইলে? জানা গেছে এ ঘটনায় কোনো মামলা হয়নি, বরং বন্দীদের কারাগারে মোবাইল গিলে ফেলা, নানা কৌশলে মাদক নিয়ে ঢোকার অনেক ঘটনা আপনারা জানলেন। এমনকি বন্দীরা পায়ুপথেও মাদক বা অবৈধ জিনিসপত্র বহন করে। বন্দীরা আদালতে যাওয়া আসা বা সেখানে অবস্থানকালে নানা কৌশলে এসব অবৈধ সামগ্রী সংগ্রহ করে বলে তথ্য আছে। আর এসব বিষয়ে জানতে আমরা কারা কর্তৃপক্ষের কাছে গিয়েছি, কোনো কথা বলেননি তারা। তাই রুবেল সর্দারের পেট থেকে উদ্ধার করা মোবাইলে ব্যবহার করা সিম, মোবাইল নম্বর ও SMS এর কোনো তথ্য মেলেনি। কারাগারে বসেই কি রুবেল সর্দার মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন? মেলেনি এসব প্রশ্নের উত্তর। কারাগারের ভিতরে বাইরে এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপায় কি? কেন এসব পুরো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? কারাবাসী বা অপরাধী তাদের সাথে কিন্তু যারা তাদেরকে সংশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত, তারাই কিন্তু তাদের সাথে অপরাধে জড়িয়ে পড়ছেন, যোগসাজশ করছেন। এই কারণে কিন্তু তাদেরকে আমরা চিহ্নিত করে আমরা মনে করি যে উভয় পক্ষকে, যারা এই ধরনের কারাবাসী হওয়া সত্ত্বেও তারা আইনের লঙ্ঘন করছেন, তারা বিধিমালা মান্য করছেন না, অপরাধে জড়িয়ে পড়ছেন, তাদেরকে যেরকম জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যারা আসলে এটা সুরক্ষা দেওয়ার কথা, যে কর্মকর্তা কর্মচারীরা, তারাই যখন অপরাধে জড়িয়ে পড়ে এই অপরাধটা আরো বেশি গর্হিত বলে আমরা মনে করি। কাজে তাদেরকে জবাব দিতে আনার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, এই স্লোগানের শক্তি আরো কার্যকর হোক, এটাই সবার চাওয়া। ধারণ ক্ষমতার চেয়েও বেশি বন্দী এখন কারাগারে। এর মধ্যেই প্রতিনিয়ত কারাগারে বাড়ছে বন্দীর সংখ্যা। এসব বন্দীদের কারাগারে যাওয়া আসা এবং অবস্থানের সময় মাদকের হাত থেকে রক্ষা করা জরুরি। প্রয়োজন মাদকের ডিমান্ড আর সাপ্লাইয়ের রাস্তা বন্ধ করা। তাহলে কারাগারে কমবে বন্দীর সংখ্যা, নিরাপদ হবে কারাগার। দর্শক, শেষ করছি অনুসন্ধান ও সমাধানের এবারের আয়োজন। আপনার আশপাশে ঘটে যাওয়া নানা অপরাধ ও দুর্নীতির তথ্য আমাদের জানান, আমরা সেসব বিষয়ের অনুসন্ধান করব। বিদায় নিচ্ছি, আমি ইমরান হোসেন সুমন। সৌজন্যে ZSRM।